সেজন্য আমি এত বছর চুপ করেছিলাম, সবকিছু জেনেও। তাই বলে তুমি নিজের বউ মেয়ের কাছেও মিথ্যে বলবে? আমরা কি তোমার পর ছিলাম? আমি তো এতদিন জানতাম তুমি দুটো বিয়ে করেছো। আগের বউটা মরে গেছে মেয়ে রেখে, তাই আমায় বিয়ে করে এনেছো। কিন্তু আমি এখন দেখছি না, তোমার একখানায় বউ, আমি তোমার প্রথম আর শেষ বউ। ওরে মীরা, এ খবর এত বছর বাদে জেনে আমি খুশি হব না রেগে যাব, সেটাই তো বুঝতে পারছি না রে। আমি মিথ্যে বলেছিলাম কারণ আমি চারুলতাকে হারাতে চাইনি জয়া। এইটুকু মেয়ে আমাকে বাবা বলে ডাকতো। তার মুখের ওই ডাক শুনে আমি ভুলে গিয়েছিলাম সে রাজকন্যা। আমার আমার কাছে সে ছিল আমার মা লক্ষ্মী গো। আর সে তার আসল পরিচয় পেয়েছে, রাজপ্রাসাদে গেছে। কিন্তু আমার বুকটা যে খালি হয়ে গেছে, সেটা তোমরা বুঝবে না জয়া, বুঝবে না। তোমরা শুধু দেখেছো সে এখন রাজকন্যা, আর আমি দেখেছি আমার মেয়েটা পর হয়ে গেল। আমার মেয়েটা যে আর আমাকে বাবা বলে ডাকবে না গো। যোগুবাবু আকাশের দিকে তাকিয়ে থাকেন। তার মনের কথা তিনি কাউকে বোঝাতে পারেন না। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক যে কতটা গভীর তা একমাত্র যোগুই জানেন। রাজপ্রাসাদের দীর্ঘ বারান্দা। মন্ত্রীমশাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রাজপুত্র অরুণ তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমাকে ক্ষমা করবেন রাজপুত্র, আমি আবেগের বশে বড় ভুল করে ফেলেছি। রাজ্যের দুর্দশার কথা ভেবে আমি রানী রূপমজরির কাছে আমার দুর্বলতার কথা স্বীকার করে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি তিনি সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। আমার আমার জন্য আর যুবরানীকে এত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আমি আসলে বুঝতে পারিনি রানী রূপমজরি এত কৌশলে বাণিজ্যিক প্রস্তাব করেছেন। মন্ত্রী মশাই, শান্ত হন। আপনি যা করেছেন তা রাজ্যের মঙ্গলের কথা ভেবেই করেছেন। মানুষ মাত্রই তো ভুল। রানী রূপমজরি ধূর্ত, তিনি আপনার সরলতার সুযোগ নিয়েছেন, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু এখন এখন যদি তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেন, তাহলে তো আবার মহারাজ বেঁকে বসবেন, কারণ তিনি রানী রূপমজরির প্রস্তাব পছন্দ করেছেন। মহারাজ কেবল এই রাজ্যের দুর্দশার কথা চিন্তা করছেন, আর যুবরানী চিন্তা করছেন ভবিষ্যতের কথা। আর আমার চিন্তা হচ্ছে সবকিছু নিয়ে। কোনো চিন্তা করবেন না। চারু একটা গুরুত্বপূর্ণ কাজে প্রাসাদের বাইরে গিয়েছিল, কিন্তু এখন চারু ফিরে এসেছে। তার কাছে নিশ্চয় কোনো সমাধান আছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনার অভিজ্ঞতা আর চারুর বুদ্ধি, এই দুয়ের মেলবন্ধনে আমরা এই বিপদ কাটিয়ে উঠব। আপনি গিয়ে রাজদরবারে প্রস্তাব করুন। চারু ফিরলেই আমরা জরুরি সবাই বসবো। ময়নার ক্যাবলার ফুচকার দোকান। ভ্যাবলা গোগ্রাসে ফুচকা খাচ্ছে। তার মুখে টক জলের স্বাদ আর মনে আফসোস। ও ক্যাবলা, তো তোর হাতের ফুচকা মানে তো অমৃত রে। কিন্তু ভাই, আমার কমালটা দেখ। আমি বিয়ে করলাম মীরাকে, ভাবলাম মীরা সুখে থাকবে, কিন্তু সে তো সারাদিন আয়নার সামনেই কাটিয়ে দেয় রে। আর তোর মায়না, সে তোকে জিরো থেকে হিরো বানিয়ে দিল। ও ভাবলাদা, বউয়ের নিন্দা করতে নেই গো। মীরা দেখতে সুন্দরী, এটা কি কম? আরে রাতো তো তোমার সৌন্দর্য, সৌন্দর্য দিয়ে কি পেট ভরে নাকি? এই যে তোমরা বুদ্ধি করে দোকানটা দিলে, এখন তোদের কত নাম ডাক। আর আমার মীরা, তাকে যদি বলে একটু জল দে, সে বলে আমি নখে রং লাগিয়েছি। এখন পারবো না। এই দুঃখ আমি কোথায় রাখি বলতো? আরে ভাই, সব ঠিক হয়ে যাবে। তুই মীরাকে একদিন দোকানে নিয়ে আয়, দেখবি এখানে কাজের পরিবেশ দেখলে তারও কাজ করতে ইচ্ছা হবে। ওরে বাবা, পাগল হয়েছিস নাকি? ওই এখানে আসলে তো ফুচকা বানাবে না, উল্টো সব ফুচকা নিজেই খেয়ে শেষ করে দেবে রে। তখন 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 আমার লাভের ধন পিঁপড়ে খাবে না, খাবে আমার বউ। সবাই হো হো করে হেসে উঠল।
ওদিকে চারুলতা এবং লতা মা বন থেকে ফিরে এসেছেন। রাজদরবারে এক জরুরি বৈঠক বসেছে। চারুলতার মুখে এক অদ্ভুত দীপ্তি। রাজপুত্র অরুণ, মন্ত্রী মশাই এবং রাজা অম্বিকা প্রসাদ সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছেন। চারু, তুমি কোনো উপায় খুঁজে পেলে? পদ্মপুরীর সাথে দেখা হলো? হ্যাঁ রাজপুত্র, পরীর আশীর্বাদ আর পরামর্শ দুটোই পেয়েছি। রানী রূপমঞ্জির সাথে লড়তে হবে তার ভাষাতেই। কি সেই ভাষা যুবরানী? রানী রূপমঞ্জুরি চাইছেন একচেটিয়া ব্যবসা। তিনি ভাবছেন আমরা টাকার অভাবে তার সব শর্ত মেনে নেব, তবে আমরা তার শর্ত মানব, কিন্তু একটু ঘুরিয়ে। মানে? আমরা তাকে জানাবো হেমরাজ্যের সব শাড়ি তিনি পাবেন না। আমরা আমাদের তাঁত শিল্পকে দুই ভাগে ভাগ করব। এক ভাগ হলো সাধারণ রেশম, যা আমরা খোলা বাজারে বিক্রি করব, আর অন্য ভাগ হলো রাজকীয় স্বর্ণ রেশম, যা শুধুমাত্র রানী রূপমঞ্জুরির জন্যই তৈরি হবে। এর গুণমানও হবে অকল্পনীয় এবং দাম হবে তিনি যা বলেছেন তার চেয়েও বেশি। চমৎকার! এতে তার অহংবোধ তুষ্ট হবে, আর বিশেষ কিছু পাচ্ছেন দেখে সে খুশি হবে। আবার আমাদের সাধারণ বাজারও নষ্ট হবে না। ঠিক তাই। আর চুক্তিতে একটা শর্ত থাকবে, যদি কোনো বছর তিনি সঠিক সময়ে অর্থ পরিশোধ না করেন, তবে সেই বছরই রাজকীয় স্বর্ণ রেশম আমরা নিলামে তুলব। এতে লাগামটা আমাদের হাতেই থাকবে। আমরা তাকে না বলছি না, আবার পুরোপুরি হ্যাঁও বলছি না। আমরা তাকে আমাদের শর্তের ব্যবসা করতে বাধ্য করব। সাব্বাস মা, এই তো প্রকৃত রানীর মতো কথা। মন্ত্রী মশাই, এখনই এই নতুন প্রস্তাবের খসড়া তৈরি করুন। আমরা রত্নগড়ে এই নতুন বার্তা পাঠাবো। পাকাপোক্তভাবে ব্যবসায়িক ছক কষে এবার সবার বাহবা পেয়ে চারুলতার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ওদিকে বিকেলবেলা মীরা সেজে গুজে বাজারে এসেছে। ভ্যাবলা বাজারের এক কোণে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। বউকে দেখে সে এগিয়ে যায়। মীরা ভ্যাবলার দিকে তাকিয়ে নাক কুচকে বলে, ও মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর তোমার গায়ে ওটা কি জামা? ছি, আমি বাজারে এসেছি ফুচকা খেতে, আর তুমি এখানে ভিখিরির মতো দাঁড়িয়ে আছো। আমি ভিখারি আর আর তুমি মহারানী। বলে ফুচকা খাওয়ার পয়সাটা কে দেবে? আমি। তো কে দেবে? স্বামী তো তুমি। দাও, পয়সা দাও। ক্যাবলার ময়নার দোকানে খুব ভিড়, শুনলাম ওদের ফুচকা নাকি খুব ভালো। শোনো মীরা, ফুচকা খেতে হলে পয়সা লাগে, আর পয়সা কামাতে হলে কাজ করতে হয়। দেখছো না ময়নাকে, সে কেমন স্বামীর সাথে কাঁধ মিলিয়ে খাটছে। তুমিও কেন এমন কিছু করো না? আমরা তো একটা দোকান দিতে পারি, ভ্যাবলা ও মীরার সব ভান্ডার। কি? আমি? মীরা? আমি চপ ভাজবো? আমার এই সুন্দর হাতে আমি গরম তেলের কড়াই ধরবো? তোমার মাথাটা থেকে খারাপ হয়ে গেছে। শোনো, আমি কিন্তু ওসব ছোট কাজ করি না। হ্যাঁ, ছোট কাজ করবা না, শুধু শুধু স্বামীর পকেট কাটবা না। যাও তো, বেশি বকবক করো না। ফুচকার গন্ধে আমার জিভে জল আসছে। তোমার চাপাবাজি শোনার সময় নেই। যাও ফুচকা খেয়ে আসো, কিন্তু মনে রাখো ক্যাবলা এখন মালিক, আর আমি এখনো সেই ভ্যাবলাই রয়ে গেলাম, শুধু তোমার এই দম্বের জন্য। এরপর মীরা গটগট করে ফুচকার দোকানের দিকে চলে যায়। ভ্যাবলা দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।